হয়তো ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন, এভাবে জামিন হয়। পার্থ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পুলিশের চোখে ধুলো দিতে নয়া কৌশল, মাদক পাচার বাসে কেন খুনের চেষ্টা অকালী প্রধানকে? স্বর্ণমন্দিরের বন্দুকবাজ জেল খাটা জঙ্গি কে এই নারায়ণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন পার্থ। বুধবার শুনানি শেষে রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত হলে এভাবে জামিন পেতে পারেন না পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না। পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পার্থের জামিন মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। নিয়োগ মামলায় পার্থের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সে প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, নিজে দুর্নীতি না করে পার্থ হয়তো ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন। তদন্তের অগ্রগতির পরেই জামিন নিয়ে বিবেচনা করা যাবে, জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে বুধবার পার্থের মামলার শুনানি ছিল। তার আইনজীবী মুকুল রোহতগি পার্থের জামিন চেয়ে সওয়াল করেন। বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে এভাবে তার জামিন পাওয়া উচিত নয়। আদালতের সওয়াল জবাব নিচে তুলে দেওয়া হলো। আইনজীবী রোহতগি, নিয়োগ মামলায় যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা প্রায় প্রত্যেকেই জামিন পেয়ে গিয়েছেন। আমার মক্কেল 2 বছরের বেশি সময় ধরে জেলে আছেন। তিনি অসুস্থ, কোর্টেও অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন। বিচারপতি কান্ত, এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন। তারা তো কেউ মন্ত্রী নন। আপনার মক্কেল মন্ত্রী ছিলেন। তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সমাজকে আমরা কি বার্তা দেব? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি এভাবে জামিন পেতে পারেন? বিচারপতি কান্ত, সবাই তো শিক্ষামন্ত্রী নন। নিজের দিকে দেখুন। আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। আইনজীবী রোহতগি, ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তার দায় পার্থের নয়। বিচারপতি কান্ত, 2 জনের বিরুদ্ধে যৌথভাবে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। মন্ত্রীর পিএর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হলে মন্ত্রী কি তার দায় এড়াতে পারেন? বিচারপতি কান্ত, মন্ত্রী হয়ে পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতেন না। তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখে তিনি দুর্নীতি করেছেন। ওর পরিচিত বা ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচারপতি কান্ত, ঘুষের টাকা না হলে ওভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন? তদন্ত একটি জায়গায় আসুক, তারপরে জামিন নিয়ে বিবেচনা করব। আইনজীবী রোহতগি, বলা হচ্ছে, মন্ত্রীর নির্দেশেই সব হয়েছে। কিন্তু পর্ষদ তো একটি স্বাধীন সংস্থা। তারা দায় এড়াতে পারে না। এই মামলায় জামিন পেলেই আমার মক্কেল জেল থেকে বেরিয়ে যাবেন না। অন্য মামলা তার বিরুদ্ধে রয়েছে। ইডি জানাক, তদন্ত কি অবস্থায় রয়েছে। বিচারপতি ভূঁইয়া, আপনি যা বলছেন সেগুলি ট্রায়াল কোর্টের বিষয়। উল্লেখ্য, 2022 সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু পার্থের জামিন এখনো মঞ্জুর হয়নি। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। বুধবার মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের মালপত্র রাখার জায়গাতেই মাদক লুকিয়ে রেখে তা নিয়ে আসা হচ্ছে কলকাতায়। রবিবার মধ্যমগ্রাম থেকে 2 মাদক কারবারিকে গ্রেফতারের পরে এই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। মাদক পাচারের মাধ্যম হিসাবে মাদকের কারবারিরা এখন যাত্রীবাহী দূরপাল্লার বাস ব্যবহার করছে। এমনকি যাত্রীদের মালপত্র রাখার জায়গাতেই সেই মাদক লুকিয়ে রেখে তা নিয়ে আসা হচ্ছে কলকাতায়। রবিবার মধ্যমগ্রাম থেকে 2 মাদক কারবারিকে গ্রেফতারের পরে এই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। জানা গিয়েছে, এর আগেও একাধিকবার দূরপাল্লার ভলভো বাসে ওই একই কায়দায় উত্তরবঙ্গ থেকে মাদক আনা হয়েছে কলকাতায়। সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ মধ্যমগ্রাম থেকে 100 কেজি গাঁজা সমেত 2 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সমরজিৎ পণ্ডিত এবং নিত্যানন্দ মজুমদার। 2 জনেরই বাড়ি অসমের নগাঁওয়ে। সূত্রের দাবি, তারা শিলিগুড়ি কলকাতা রুটের বেসরকারি দূরপাল্লার বাসে যাত্রীদের মালপত্র রাখার জায়গায় ওই মাদক নিয়ে এসেছিল। এক তদন্তকারী অফিসার জানান, বাসে কেউ যাতে সন্দেহ না করে, তার জন্য তারা 100 কেজি গাঁজা ঝাড়ুর প্যাকেটে ভরেছিল।
যাতে মনে হবে ঝাড়ুর বান্ডিল যাচ্ছে। এসটিএফ সূত্রের খবর, ধৃত জনি ক্যারিয়ার। তারা কোচবিহার থেকে ওই গাঁজা প্রথমে শিলিগুড়িতে নিয়ে আসে। তারপরে কলকাতামুখী বাসে সেই গাঁজা তোলে। তবে গাঁজা নিয়ে তারা স্ট্যান্ড থেকে বাসে ওঠেনি। শিলিগুড়ি ছেড়ে কলকাতায় আসার পথে অন্য একটি জায়গা থেকে তারা ওই বাসে ওঠে এবং মালপত্রের জায়গায় গাঁজা লুকিয়ে রাখে। গোয়েন্দারা জানান যে কায়দায় ওই মাদক দূরপাল্লার বাসে নিয়ে আসা হয়েছে, তাতে বাসের কর্মীদের সঙ্গে পাচারকারীদের যোগসাজশ থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ হিসাবে গোয়েন্দারা বলছেন, ধৃত মাদক কারবারির কাছ থেকে বাসের কোনো টিকিট মেলেনি। জেরার মুখে ধৃতেরা জানিয়েছে, বাসের কর্মীদের সহায়তায় ওই বাসে উঠেছিল তারা। এসটিএফ জানিয়েছে, শুধু দূরপাল্লার বাসে নয়, ট্রাক বা গাড়িতে করেও ওই রাস্তায় মাদক পাচার হয়েছে। আগে গণপরিবহন কিংবা যাত্রীবাহী বাস ব্যবহার করা হতো না, কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে মাদক কারবারিরা এখন যাত্রীবাহী বাসই মাদক পাচারের মাধ্যম হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বলে দাবি গোয়েন্দাদের। 2004 সালে বুড়াইল জেল ভাঙার ঘটনাতেও দোষী সাব্যস্ত হন নারায়ণ। ওই ঘটনায় তিনি মূল ষড়যন্ত্রকারী ছিলেন। 94 ফুট সুড়ঙ্গ খুঁড়ে 4 বন্দীকে বুড়াইল জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন নারায়ণ। বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের বাইরে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় 75 কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। কে এই ব্যক্তি, কেনই বা সুখবীরের উপর হামলা চালালেন তিনি? পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণ একজন প্রাক্তন খলিস্তানি জঙ্গি। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে তার। নারায়ণের নামে জেল ভেঙে পালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। 68 বছর বয়সী নারায়ণের জন্ম 1956 সালে। কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়ার সময়ই অপরাধ জগতে হাতেখড়ি হয়ে গিয়েছিল তার। 1984 সালে পাকিস্তানে পাড়ি দেন নারায়ণ। সেখান থেকে পঞ্জাবে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাচারের চক্র শুরু করেন। 6 বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। ওয়ান্টেড তালিকায় থাকলেও তার নাগাল পায়নি পুলিশ। পাকিস্তানে থাকাকালীন গেরিলা যুদ্ধ এবং নিষিদ্ধ সাহিত্যের উপর একটি বইও লেখেন। এরপর 90-এর দশকে দেশে ফিরে আসেন চৌরা। দেশে এসেও তিনি পঞ্জাবের অমৃতসর, তরণ তারণ এবং রোপার জেলায় একাধিক অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েন। 2004 সালে বুড়াইল জেল ভাঙার ঘটনাতেও দোষী সাব্যস্ত হন নারায়ণ। ওই ঘটনায় তিনি মূল ষড়যন্ত্রকারী ছিলেন। 94 ফুট সুড়ঙ্গ খুঁড়ে বাব্বর খালসা আন্তর্জাতিক জঙ্গি জগতার সিংহ হাওয়ারা, পরমজিৎ সিংহ ভাওরা এবং তাদের 2 সহযোগী জগতার সিংহ তারা ও দেবী সিংহকে বুড়াইল জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন নারায়ণ। সে সময় দীর্ঘদিন ধরে কারাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন তিনি। বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের প্রবেশপথের ঠিক সামনে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীরকে লক্ষ্য করে গুলি চলে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুখবীর। লক্ষ্যভ্রষ্ট গুলি তার পাশ কাটিয়ে দেওয়ালে গিয়ে লাগে। তবে মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরেই উপস্থিত লোকজন মিলে হামলাকারীকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার পিস্তলটিও।